ক্লাস 8 বয়েজ, তোমাদের প্রথম টার্মের পরীক্ষার পর যে দ্বিতীয় টার্মে পাঠ্যসূচি রয়েছে, সিলেবাস যেটা বলছো তোমরা, সেই পাঠ্যসূচির প্রথম যে অধ্যায়টা রয়েছে তোমাদের বল ও চাপ। বল ও চাপে দেখবে তোমরা পড়ে এসেছো ক্লাস 7 এ নিউটনের গতিসূত্র। নিউটনের তিনটি গতিসূত্র তোমরা অলরেডি পড়েছো। প্রথম গতিসূত্র পড়েছো, কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। এটা তোমাদের প্রথম গতিসূত্র ছিল। তারপরে তোমরা পড়েছিলে দ্বিতীয় গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্র কি পড়েছিলে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই হবে। এটা ছিল তোমাদের দ্বিতীয় গতিসূত্র। এখান থেকে আমরা ক্লাস 7 এই পড়েছিলাম বল পরিমাপের যে রাশিমালা F সমান m * a, প্রযুক্ত বল সমান বস্তুর ভর গণিত বলের প্রভাবে উৎপন্ন ত্বরণ। F সমান m * a, তোমরা এটা ক্লাস 7 এ অলরেডি পড়েছো। আর পড়েছিলে তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল আছে। এটা ছিল তৃতীয় গতিসূত্র। দেখো আমাদের দ্বিতীয় গতিসূত্র থেকে যেটা পেয়েছিলাম আর প্রথম গতিসূত্র থেকে যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে বলের সংজ্ঞা। প্রথম গতিসূত্র থেকে জানতে পেরেছিলাম আর যাদের ধারণা। আর দ্বিতীয় গতিসূত্র থেকে যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে বল পরিমাপক সমীকরণ বা বলের পরিমাপ আর ভরবেগ সম্বন্ধে ধারণা। এটা আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে জেনেছিলাম। দেখো বল কি? প্রথম গতিসূত্র থেকে যেটা পেয়েছিলাম বলের সংজ্ঞা। বলের সংজ্ঞা পেয়েছিলাম বাইরে থেকে চাপ প্রয়োগ করে কোনো বস্তু স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় তাকে বলেছিলাম বল। এটা প্রথম গতিসূত্র থেকে আমরা জানতে পেরেছিলাম বলের সংজ্ঞা। দ্বিতীয় গতিসূত্র থেকে জেনেছিলাম বলের পরিমাপ। বলের পরিমাপ F, প্রযুক্ত বল যদি F হয়, F সমান পেয়েছিলাম m * a, যেখানে m হচ্ছে বস্তুর ভর আর a হচ্ছে বলের প্রভাবে উৎপন্ন ত্বরণ। এটা ছিল a, ত্বরণকে আমরা জেনেছিলাম। দেখো এখান থেকে আমরা বলের এককগুলো পেয়ে যাব। বলের একক, বলে দেখো সিজিএস পদ্ধতিতে একক যেটা ছিল বস্তুর ভরের একক আর ত্বরণের একক যদি আমরা গুণ করে দিই তাহলে কি পেয়ে যাব? বলের সিজিএস একক পেয়ে যাব। বস্তুর ভরের সিজিএস পদ্ধতিতে একক কি? দেখো গ্রাম। আর ত্বরণের একক কি? সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি 9। আর এসআই একটু পেয়েছিলাম দেখবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি নিউটন। এই বলের সিজিএস একক এবং এসআই একক এই দুটোই আমরা কিন্তু পেয়ে গেলাম। এটা ডাইন আর এটা হচ্ছে নিউটন। তাহলে এই ডাইন মানে এক ডাইন বল এর সংখ্যা আমাকে করতে হবে আর এক নিউটন বল এর সংখ্যা আমাকে করতে হবে। তাহলে এক ডাইন বল কাকে বলে? দেখো এখান থেকে সংখ্যা হয়ে যাবে 1 গ্রাম বলে কোনো বস্তুতে 1 গ্রাম বলে তাহলে 1 ডাইন, যেটা আমরা লিখি 1 ডাইন সমান কি লিখব? 1 ডাইন সমান 1 গ্রাম গণিত 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। মানে 1 গ্রাম ভরের কোনো বস্তুতে 1 সেমি
পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন করতে 1 গ্রাম ভরের কোনো বস্তুতে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে বলবো আমরা 1 ডাইন বল। 1 গ্রাম ভরের কোনো বস্তুতে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন করতে যে বল প্রয়োগ করতে হয় তাকে বলবো 1 ডাইন বল। তো একইভাবে 1 নিউটন বলের সংজ্ঞা বল কিন্তু পেয়ে যাবে। 1 নিউটন সমান 1 কিলোগ্রাম গুণিত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। একইভাবে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন হয় তাকে বলবো 1 নিউটন বল। আর কি পেয়েছিলাম এখান থেকে নিউটন এবং ডাইনামোর মধ্যে একটা সম্পর্ক পেয়েছিলাম, সেটা একটু বলে দিই। দেখো কি ছিল, 1 নিউটন সমান ছিল 1 কিলোগ্রাম গুণিত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কিলোগ্রাম থেকে আমাকে কি আসতে হবে, গ্রামে আসতে হবে, আর মিটার পার সেকেন্ড স্কয়ার থেকে আমাকে আসতে হবে সেমি পার সেকেন্ড স্কয়ার। দেখো 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1 কিলোগ্রাম আর 1 মিটার সমান 100 সেমি পার সেকেন্ড স্কয়ার যেমন হয়ে গেল। তাহলে হচ্ছে 1 এর মান হচ্ছে 3.5 গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার সমান এটাকে আমরা বলবো 10^5 তাহলে 1 নিউটন সমান হলো 10^5 নিউটন এবং ডাইনামোর মধ্যে এটাই সম্পর্ক। দেখো এগুলো তোমরা অলরেডি পড়েছো ক্লাস 7। এরপরে যেটা তোমাদের লিঙ্কে রয়েছে ঘর্ষণ বল। ঘর্ষণ জিনিসটা কি, যখন একটি বস্তু অন্য বস্তুর সংস্পর্শে থেকে বস্তুটির উপর দিয়ে গতিশীল হয় এবং গতিশীল হলে বা গতিশীল হওয়ার চেষ্টা করে, যখন একটি বস্তু অন্য বস্তুর সংস্পর্শে থেকে বস্তুটির উপর দিয়ে গতিশীল হয় বা গতিশীল হতে চেষ্টা করে, তখন সেটির গতিতে বাধা দানকারী এক প্রকার বলের সৃষ্টি হয়। এই বলটাকে আমরা বলে থাকি ঘর্ষণ বল। কি বললাম আরেকবার বলছি, যখন একটি বস্তু অন্য বস্তুর সংস্পর্শে থেকে বস্তুটির উপর দিয়ে গতিশীল হয় বা গতিশীল হলে তখন সেটির গতিতে যে বাধা দানকারী বলের সৃষ্টি হয়, সেই বলটাকে আমরা বলবো ঘর্ষণ বল। দেখবে তোমরা বাস্তবে ঘর্ষণ বল অনেক উপলব্ধি করে থাকবে। দেখবে তোমরা যদি হাঁটো বা সাইকেল চালাও, সেক্ষেত্রে দেখবে সাইকেলের চাকা টায়ারে কিছু খাঁজ কাটা থাকে। খাঁজ কাটা এই কারণেই থাকে যাতে সেখানে ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়। আর জুতোতে পায়ে যে জুতো বলি তাতে যদি একটু খাঁজ কাটা থাকে, জুতোতে এই ঘর্ষণ বল যায়, তাহলে কিন্তু আমরা পিছলে পড়ে যাব। সেই জন্য যখন আমরা গতিশীল হয় তখন, বা গতিশীল যদি হবে স্থির থাকলে নয়, যদি গতিশীল হওয়ার চেষ্টা করি তখন দেখবে এই গতিশীল হওয়ার যে চেষ্টা তার বিরুদ্ধে একটি বিপরীতমুখী বল আমাকে পিছন দিকে ফেলে দেয়, সেই বলটাকে আমরা বলছি ঘর্ষণ বল। দেখো ঘর্ষণ আবার দুই রকম, একটা স্থির ঘর্ষণ আর হচ্ছে গতীয় ঘর্ষণ। এক হচ্ছে স্থির ঘর্ষণ আর হচ্ছে গতীয় ঘর্ষণ। স্থির ঘর্ষণ বা স্থির অবস্থার ঘর্ষণ। স্থির অবস্থার ঘর্ষণ আর গতিশীল অবস্থার ঘর্ষণ।
স্থির অবস্থায় ঘর্ষণ জিনিসটাকে যখন দুটি বস্তু পরস্পর সংস্পর্শে থেকে চলতে চেষ্টা করে অথচ তাদের মধ্যে কোনো আপেক্ষিক গতি না থাকে। যখন দুটি বস্তু পরস্পর সংস্পর্শে থেকে চলতে শুরু করে অথচ তাদের মধ্যে কোনো আপেক্ষিক গতি না থাকে, তখন তাদের স্পর্শতল বরাবর যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে আমরা বলবো স্থির ঘর্ষণ বা স্থির অবস্থার ঘর্ষণ। আর গতিশীল ঘর্ষণ জিনিসটা কি? একই ধরনের জিনিস। দেখো, যখন দুটি বস্তু পরস্পর সংস্পর্শে থেকে একে অপরের সাপেক্ষে গতিশীল হয়, যখন দুটি বস্তু পরস্পর সংস্পর্শে থেকে একে অপরের সাপেক্ষে গতিশীল হয়, তখন তাদের স্পর্শতল বরাবর যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আমরা বলবো গতীয় ঘর্ষণ। তখন তাকে বলবো আমরা গতীয় ঘর্ষণ। এবার দেখো ঘর্ষণের কি কি বৈশিষ্ট্য রয়েছে। ঘর্ষণের কি কি আমার বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। দেখো, ঘর্ষণ বল সর্বদা স্পর্শ করে থাকা দুটি তলের সমান্তরাল। ঘর্ষণ বল সর্বদা স্পর্শ করে থাকা দুটি তলের সমান্তরালে অর্থাৎ স্পর্শকীয়ভাবে কাজ করে। স্পর্শকীয়ভাবে কাজ করে। 2 নম্বর হচ্ছে ঘর্ষণ বলের মান। ঘর্ষণ বলের মান ক্রিয়ারত তল দুটির মসৃণতা, প্রকৃতি ইত্যাদির উপর নির্ভর করে, কিন্তু তাদের ক্ষেত্রফলের উপর কোনোভাবেই নির্ভর করে না। 3 নম্বর স্থিত ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ এর মান তল দুটির মধ্যে উল্লম্বভাবে ক্রিয়াশীল ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের সমানুপাতিক হয়। ঘর্ষণ স্থিত ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ বলের মান তল দুটির মধ্যে উল্লম্বভাবে ক্রিয়াশীল ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের সমানুপাতিক হয়। ঘর্ষণ বলের মান সংযোগে থাকা তলগুলির উষ্ণতার উপর নির্ভর করে না। এইগুলাই গেল ঘর্ষণের বৈশিষ্ট্য। তাহলে কিছু ঘর্ষণের বৈশিষ্ট্য তোমাদের পড়তে হবে। ঘর্ষণ বল কি? ঘর্ষণ বলের যেগুলো বললাম স্থির ঘর্ষণ আর গতীয় ঘর্ষণ। আর জিনিস মনে রাখবে, ঘর্ষণের সীমাস্থ মানকে বলা হয়, ঘর্ষণের সর্বোচ্চ মানকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ। ঘর্ষণের সর্বোচ্চ মানকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ। ঘর্ষণের সর্বোচ্চ মান বলা হয় সীমাস্থ ঘর্ষণ। আর হচ্ছে ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে এবং সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালভাবে ক্রিয়া করে। এখানে তোমাদের এইগুলি করতে হবে। তারপরে আবার পরবর্তী ক্লাসে যেগুলো রয়েছে বায়ুচাপ, আলটিমেট নীতি প্রবণতা, এইগুলো সম্বন্ধে আমরা আবার আলোচনা করব। আজকে তাহলে যেটুকু বললাম, কি কি বললাম, নিউটনের 3টি গতিসূত্র বললাম, 3টি গতিসূত্র, সেই গতিসূত্রগুলোর বিবৃতি বললাম। গতিসূত্র থেকে কি কি বিষয় জানা যায়? বলের সংজ্ঞা, বলের একক, বলের এককগুলির মধ্যে সম্পর্ক, আর বললাম ঘর্ষণ বল কি, ঘর্ষণের বৈশিষ্ট্য কি, ঘর্ষণের যে প্রকারভেদ, সেইগুলো সম্বন্ধে আজকে আমরা আলোচনা করা হলো। পরবর্তী ক্লাসে তোমাদের যেগুলো রয়েছে বায়ুচাপ, আর্কিমিডিসের নীতি, ঘনত্ব, প্লবতা, এই সম্পর্কে আলোচনা করব। আজকে এইটুকুই থাক।